মুখোমুখি রাহুল লোহার। মাদারিহাট বীরপাড়া গত উপনির্বাচনের পরাজিত বিজেপি প্রার্থী আলিপুরদুয়ার সংসদ মনোজ টিগ্গার একনিষ্ঠ সতীর্থ দাপুটে বিজেপি নেতা। মাদারিহাট উপনির্বাচনে রাহুল লোহার পরাজিত হওয়ার পরে গত 2 মাস আগে রাজ্যসভার সাংসদ প্রকাশ সিং বড়াইকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। কিছুদিন পরেই মোহভঙ্গ হয়ে বীরপাড়ার শুভেন্দু অধিকারীর সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর হাত ধরে পুনরায় বিজেপিতে যোগদান করেন। কিন্তু এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করেননি গোটা বিষয় নিয়ে। তবে এই প্রথম সময় কলকাতার পর্দায় মুখোমুখি রাহুল লোহার, যাকে মাদারিহাট বীরপাড়া উপনির্বাচনে বিজেপি টিকিট দিয়েছিল এবং সেই টিকিটে লড়াই করে প্রায় 27,000-এর মতো ভোটে তিনি হেরেছিলেন। একাধিক প্রতিশ্রুতি ছিল সে সময়ে। গয়েরকাটাকে দমকল, পুলিশ স্টেশন, হাসপাতাল সমস্ত প্রতিশ্রুতির কিন্তু বাস্তবায়ন রূপ কোনোটাই হয়নি। আর যার জেরে ক্ষোভে পুষছেন গয়েরকাটার মানুষ। পাশাপাশি যে বিষয়টা উঠে উঠছে, একেবারে রীতিমতো বলা বাহুল্য যে আগুনে ঘি ঢালার পরিস্থিতি। তৃণমূলের যুব নেতারা তাদের দলীয় পদ থেকে ইস্তফা দিচ্ছে, কারণ জানাচ্ছে কারণ দল প্রতিশ্রুতি রাখেনি। তবে এই মুহূর্তে রাহুল লোহারের সঙ্গে আমরা রয়েছি, যে বিষয়টা জানার চেষ্টা করব। রাহুল লোহার, যিনি কিন্তু বিজেপির টিকিট পেয়ে পরাজিত হলেও তারপরে দীর্ঘ একটা টালবাহানা, তারপরে তিনি আবার শোনা গেল এবং সেই ছবিও আমরা তুলে ধরেছিলাম, তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল প্রকাশ সিং বড়াইকের হাত ধরে এবং পরবর্তীতে আবারও পালাবদল, ঘরের ছেলে ঘরে ফিরে আসলো, শুভেন্দু অধিকারীর হাত ধরে আবারও বিজেপিতে জয়েন করলো। এই মুহূর্তে আমার সঙ্গে রাহুল লোহার রয়েছেন। দাদা, প্রথমে যে বিষয়ে জানতে চাইব, এই যে পালাবদল মানে এক ঘর থেকে আরেক ঘর, কি বিষয় ছিল? দেখুন, কিছু আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল আমার সাথে দলের। তো সেই ভুল বোঝাবুঝির কারণে আমি পরবর্তীতে 1 মাস আগে আমি টিএমসিতে জয়েন করেছিলাম। তারপরে শুভেন্দুদা আমার সাথে যোগাযোগ করেছে এবং রাজ্য কমিটি আমার সাথে যোগাযোগ করেছে। যে ভুল বোঝাবুঝি ছিল সেটা তারা সলভ করে দিয়েছে এবং টিএমসিতে গেলেও আমার মন কোনোদিনও আমি টিএমসিতে যেতে পারে নাই। কারণ 13-14 বছর আমি বিজেপিকে সময় দিয়েছি, বিজেপির সাথে লড়েছি আর বিজেপির সাথে ছিলাম। তো যখন আমাদের যে ভুল বোঝাবুঝি ছিল সেটা শুভেন্দুদা যখন ঠিক করে দিয়েছে, তারপরে আমি আবার বিজেপিতে চলে আসছি। বললাম, ছাত্র রাজনীতি থেকেই আপনাকে দেখেছিলাম আমরা। আপনার যেটা আমরা জানতে পেরেছি, আপনার গুরু সাংসদ মনোজ টিগ্গা, আর তার থেকে শিক্ষা আপনার এই রাজনীতিতে আসা এবং এই রাজনীতিতে এসে ডুয়ার্সের যে বর্তমান ছবিটা ধরা পড়ছে, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু একেবারে ভেঙে পড়েছে। 26-এর নির্বাচনে কি ভাবছেন? এটা একদম ঠিক বলেছেন। দেখুন, আমি ছাত্র রাজনীতি, আমি 2010-এ আমি বীরপাড়া কলেজের জিএসও ছিলাম, ছাত্র রাজনীতি বলতে গেলে। তা পরবর্তীতে আমি বিজেপিতে আসি, এবিপি করেছি। এবিপি করার পরে আমি জেনারেল পলিটিক্সে এসেছি এবং এই পরিকাঠামো যে দেখছি আমি 2011-র পর থেকে, যেভাবে টিএমসি আসার পর থেকে আমাদের যে পশ্চিমবঙ্গের যে অবস্থা আছে, সেটা আপনি শিক্ষার ক্ষেত্রেও বলতে পারেন যে শিক্ষার পরিস্থিতি কী আছে। এখানে বড় বড় স্কুল আছে, কলেজ আছে, প্রাইমারি স্কুল আছে, স্কুল তো আছে, কলেজ আছে, সব কিছু আছে, কিন্তু সেখানে টিচার নেই। আপনারা যদি দেখতে পারবেন, আমাদের এখানে রাঙালিবাজনা এক স্কুল আছে বা মহিলা স্কুল আছে বাচ্চাদের, সেই স্কুল বন্ধ হয়ে গেছে কারণ সেখানে টিচার নেই। আপনি যদি বীরপাড়া স্কুলে যাবেন, সেখানে দেখবেন যে সেখানে প্রফেসরের অভাব আছে, ছাত্র আছে কিন্তু প্রফেসরের অভাব আছে। যদি বীরপাড়া কলেজে যান, সেখানে দেখবেন যে ছাত্রের অভাব আছে, স্কুলেও সেম জিনিস আছে। তো এই যে পরিকাঠামো, এটা খুবই খারাপ, দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। আপনি দেখতে পারবেন এখন পশ্চিমবঙ্গের মানুষ নিজের বাচ্চাদেরকে যদি ভালো কোনো স্কুলে বা কলেজে পড়াতে চায়, তারা আমাদের স্টেট ছেড়ে অন্য স্টেটে পাঠাচ্ছে। আপনি যদি স্বাস্থ্যর ক্ষেত্রে দেখতে যাবেন, আজকে আমাদের নর্থ বেঙ্গলে তো কিছুই নেই এবং সাউথ বেঙ্গলে যেসব হাসপাতাল আছে সেখানেও কিন্তু সেরকম ভালো পরিকাঠামো নেই। এর জন্য পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বাইরের স্টেটে নিজেদের ট্রিটমেন্ট করতে, সেটা হায়দ্রাবাদ হোক, চেন্নাই হোক, দিল্লি হোক, বম্বে হোক, সব জায়গায় যাওয়া হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে কেন নেই? কারণ এখানকারও যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, এটা একদম ধসে পড়েছে। এবার সাধারণ মানুষকে বুঝতে হবে যে শুধু যে সরকার যে যখন ইলেকশন আসে তখন কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দেয়, সেই প্রতিশ্রুতিগুলো শুধু ইলেকশনের সময় দেয়, যে আমরা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করে দিব, আমরা শিক্ষা ব্যবস্থা ঠিক করে দিব, আমরা জব দিব। এবার জবের নামে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক শিক্ষায় দুর্নীতি, আপনাদের প্রাইমারি স্কুলের দুর্নীতি, সব কিছুতে দুর্নীতি ভর্তি, যে কোনো রিক্রুটমেন্টে দুর্নীতি আছে। তো শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, এই 3টা জিনিসই তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ভেসে পড়েছে। আজকে এখানকার মানুষ কিন্তু আপনি দেখতে পারবেন বাইরের রাজ্যে যাচ্ছে কাজ করার জন্য। এই যে আমাদের যে মাদারিহাট যে বিধানসভা, আমি যদি এটা তুলে ধরি, এটা হচ্ছে চা বলা এরিয়া বলতে গেলে। চা বাগান সবচেয়ে বেশি, 33টা চা বাগান আছে আমাদের এখানে। এই চা বাগানগুলোতে আপনি দেখতে পারবেন বেশিরভাগ চা বাগান এখন খুলেছে, কিন্তু এখনও 4-5টা চা বাগান এখনও বন্ধ রয়েছে। আর যেসব চা বাগান খুলেছে, সেখানে আপনারা যদি দেখতে চান, সেখানে কিন্তু 3-4 মাস ধরে কিন্তু বেতন হচ্ছে না।
সেটা নিয়ে লড়াই হচ্ছে। সেটা আপনি লঙ্কাপাড়া, হান্টাপাড়া, আপনি বীরপাড়া বাগানে যদি দেখতে যান, সেখানে 3-4 মাস ধরে বেতন হচ্ছে না। তো এই পরিস্থিতি, সেখানে মানুষ কি করছে, চা বাগানের কাজ ছেড়ে তারা বাইরের রাজ্যে আছে লেবারি করতে। তো এই পরিস্থিতি দাদা, আপনি ভোটে দাঁড়ানোর সময় যে বিষয়টা আমরা দেখেছিলাম যে আপনি পুরো মাঠ চষে বেরিয়েছিলেন, সেখানে যে সমস্যাগুলো আপনার চোখে ফুটে উঠেছিল এবং আপনারাও প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন গড়কাটার মানুষ যেমন পায়নি, পাশাপাশি বীরপাড়া যে রেলগেট নির্মাণের কথা, যেটা নিয়ে বারবার অভিযোগ উঠছে এবং মৃত্যুর মতো ঘটনা কিন্তু একাধিকবার তুলে ধরছে, সেক্ষেত্রে এবারে নির্বাচন আগে কোনোভাবে সেটাকে হাতিয়ার করা হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলতে চাই, এই যে আমাদের 24-এ যে বাই ইলেকশন ছিল, সেই বাই ইলেকশনে আপনারা দেখতে পারবেন যে আমরাও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং টিএমসিও প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা এটা বলতে চাবো যে টিএমসি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা ভাওতাবাজি ছিল, সেটা বাস্তবায়ন। আজকে যে গোয়ারঘাটার যে বিষয়টা আপনারা বলেছেন, সেখানে একটা পুলিশ স্টেশন হবে, সেখানে একটা ফায়ার ব্রিগেড হবে, সেখানে আপনার হাসপাতাল হবে, কিন্তু এই তিনটার মধ্যে আপনারা যদি দেখতে পারেন কিছুই হয় নাই। এমনকি বীরপাড়ায় যে ফ্লাইওভার হওয়ার কথা ছিল, তারা প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের ক্যান্ডিডেটকে জেতান, আমাদের ক্যান্ডিডেট যদি জেতে আমরা 3 মাসের মধ্যে সেই ফ্লাইওভারের কাজ আমরা শুরু করব। কিন্তু আজকে 1.5 বছর হতে চলেছে, আরও 2-3 মাস পরে আমাদের এখানে আবার বিধানসভা হবে, 26-এর ইলেকশন হবে, কিন্তু কোনো কাজ হয় নাই। টিএমসি শুধু মুখে কথা বলে, সরকার ওদের আছে, প্রবলেম কোথায় আছে? আজকে যদি এই কাজ করার যদি থাকতো, আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রেডি আছে সেখানে ফ্লাইওভার করার জন্য, কিন্তু বাকি যে রেস্ট অফ জায়গা আছে, যেটা স্টেট গভর্নমেন্টের যে জায়গা আছে, যেটা পিডব্লিউডির আন্ডারে পড়ে, সেই জায়গাগুলো কেন তারা এনওসি দিয়ে মানে কেন্দ্র সরকারকে বা সেটা ক্লিয়ার করার ব্যবস্থা করছে না? সেটা যদি ক্লিয়ার করার ব্যবস্থা হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই কাজটা করতো, কিন্তু টিএমসির কাজ হচ্ছে শুধু প্রতিশ্রুতি দেওয়া। তো 26-এ কি হতে চলেছে? 100% আজকে আপনারা পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা আপনারা দেখছেন, আমি 100% বলতে চাই মাদারিহাট বিধানসভা আমরা 100% জিতব এবং পশ্চিমবঙ্গে এবার ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং রাম রাজ্য স্থাপন হবে। তবে 26-এর নির্বাচনে যে সমস্ত ইস্যুগুলি বাই ইলেকশনে তুলে ধরা হয়েছিল, সেগুলো যেমন তৃণমূলের কাছে এই মুহূর্তে হাতিয়ার, কারণ বিজেপি সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেনি, অভিযোগ তৃণমূলের। তবে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের যে ভাওতাবাজি তা কিন্তু এবার আর টিকতে চলেছে না। অর্থাৎ আলিপুর দুয়ার জেলার যে বীরপাড়া মাদারিহাট যে বিধানসভা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পদ্মফুল, যা কিন্তু ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন বিজেপি, আর তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ঘাসফুল সেখানে ফুটিয়েছেন। তবে পুনরায় আবারও এই ঘাসফুলকে উপরে দিয়ে পদ্মফুল ফোটার প্রচেষ্টায় কিন্তু মরিয়া বিজেপি। ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা, আলিপুরদুয়ার।